ভিউয়ার্স, আমি ধরম স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটি আছে, চ্যাপ্টার 3, তারই কোষে দেখি 3.1-এর অঙ্কগুলি সলভ করা হবে। আর একটি কথা, এই চ্যানেলে যারা তোমরা নতুন আছো বা প্রথমবার ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা তোমাদের দরকার, না হলে চ্যাপ্টারের অঙ্কগুলি বুঝতে পারবে না। তো সেইগুলি নিয়ে আগে আলোচনা করব, তারপরে কোষে দেখি 3.1-এর অঙ্কগুলি করব। তো দেখো, এখানে প্রথমে যেটি তোমাদেরকে জানতে হবে যে বৃত্ত, এটা তোমরা ছোটোবেলা থেকেই জেনে এসছো, ক্লাস 5 থেকেই, যে কোনো একটি সমতলে একটি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি এইভাবে চলমান হয়, আর কি হবে, এই বিন্দুটি এই নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় সমান দূরত্ব বজায় রেখে যদি চলমান হয়, তাহলে এই বৃত্তটার যে সঞ্চার পথ, মানে এই যে সার্কেলটা, তো এই গোল আকৃতিটা তৈরি হবে, সেইটাই হচ্ছে আমাদের বৃত্ত। এটা মোটামুটি বৃত্তের সংজ্ঞা তোমরা বলতে পারো। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা হবে? বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে নির্দিষ্ট বিন্দুটি, এটি হচ্ছে কেন্দ্র, যাকে কেন্দ্র করে এই বিন্দুটি গতিশীল ছিল। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর বৃত্তের পরিধি, পরিধি বলতে কোনটা, যে কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা আবদ্ধ, মানে এই যে বক্ররেখাটা দ্বারা আবদ্ধ, সেইটাই হচ্ছে পরিধি, মানে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে বৃত্তের পরিধি। ব্যাসার্ধ কোনটা হবে? কেন্দ্র থেকে পরিধি অবধি যে কোনো মাপকেই ব্যাসার্ধ আমরা বলতে পারি। এই একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ টানতে পারো, কিন্তু মানে কেন্দ্র থেকে পরিধি অবধি যে কোনো লাইনকে ব্যাসার্ধ। এখানে যেটা আমি টেনে রেখেছি, এটা যদি কেন্দ্রটা ও নাম দিই আর এই বিন্দুটাকে যদি এ নাম দিই, তাহলে ও এ যুক্ত করলে যেটা পাবো সেটাই হচ্ছে ব্যাসার্ধ। তারপরে জ্যা, জ্যা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু, ধরো এখানে একটা বিন্দু পি নিলাম, এখানে একটা বিন্দু কিউ নিলাম, তাহলে বৃত্তের উপরে যে কোনো জায়গায় দুটো বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, তাহলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে বৃত্ত জ্যা। তাহলে একটা বৃত্তের কি অসংখ্য জ্যা থাকতে পারে, যেমন এইখানে টানতে পারো, এইখানে টানতে পারো, এইখানে টানতে পারো, এগুলো সব হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে এইগুলো যখন বৃত্তের জ্যা হবে, তাহলে এটা কি হবে বলো তো? এটাও বৃত্তের জ্যা, কিন্তু এটাকে তোমরা বৃত্তের ব্যাস বলে জেনে এসছো, তাই তো? কিন্তু মনে রাখবে, বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা। মানে এইখানে দেখবে, এইখানে যে জ্যাটা টেনেছি তার থেকে এই জ্যাটা একটু বড় হচ্ছে, মানে কি, আমরা যখন জ্যাগুলো করতে করতে কেন্দ্রের দিকে আসব, তখন দেখবে জ্যাগুলোরও মাপটা, পরিমাপটা একটু একটু বেড়ে বেড়ে আসবে। তার মানে এই জ্যাটা সব কি দাঁড়ালো, বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যাটি হচ্ছে বৃত্তের ব্যাস। ওকে, এরপরে বৃত্তের ব্যাস, এইটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা কটা জিনিস জানলাম? বৃত্তের পরিধি জানলাম, বৃত্তের জ্যা জানলাম, বৃত্তের ব্যাস জানলাম। এরপর হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ কোনটা? ধরো এটি হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। তাহলে যদি এখান থেকে এইটুকু যদি তোমরা কেটে নাও, এইটা, তাহলে এই যে বক্ররেখাটা পেলে, এটাই হচ্ছে বৃত্তের চাপ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বৃত্তের চাপ। তাহলে এটার নাম দিয়ে যদি দিই এ বি, এখানটা পি দাও, তাহলে কি এ পি বি, এটা হচ্ছে বৃত্তের চাপ। তাহলে এদিকেরটা কী হবে? এটাও বৃত্তের চাপ কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা বৃত্তের যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে থাকি। ওকে, এরপরে হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। মানে এই যে বক্ররেখাটা দেখছো, এই বক্ররেখাটা যে অঞ্চলটাকে আবদ্ধ করে রাখবে, যে এরিয়াটাকে, মানে বৃত্তের পরিধি দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্রকেই আমরা বৃত্তাকার ক্ষেত্র বলি। এই জায়গাটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। ওকে, তারপরে বৃত্তাংশ, যেটা খুবই ভাইটাল এই চ্যাপ্টারের ক্ষেত্রে, বৃত্তাংশ শব্দটা বেশি দেখতে পাবে। তো বৃত্তের কোনো জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটো অংশে বিভক্ত করছে। ধরো একটা বৃত্ত টানলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আমি এখানে একটা জ্যা টেনে দিলাম, তাহলে এই জ্যাটা কী করলো? বৃত্তাকার ক্ষেত্রটাকে, এই যে বৃত্তাকার ক্ষেত্র বললাম, এই ক্ষেত্রটাকে দুটো অংশে বিভক্ত করে দিচ্ছে। একটা এই উপরের অংশটা, আর একটা এই নিচের অংশটা, বড় অংশটা, দেখতেই পাচ্ছ।
তাহলে বৃত্তের কোনো জ্যা বৃত্তাকার ক্ষেত্রটিকে যে দুটো অংশে বিভক্ত করে তাদের প্রত্যেকটিকে আমরা বৃত্তাংশ বলছি। এটা একটা বৃত্তাংশ, এটাও একটা বৃত্তাংশ। হ্যাঁ, তাহলে বৃত্তাংশ হলো বৃত্তের একটি জ্যা ও একটা চাপ দ্বারা গঠিত ক্ষেত্র। একটা জ্যা ও একটা চাপ দ্বারা গঠিত ক্ষেত্র, এটাই হচ্ছে বৃত্তাংশ। তাহলে বৃহত্তর যে বৃত্তাংশটা পেলাম এইটা, তাহলে এটাকে আমরা কি বলবো? মেজর সেগমেন্ট, মানে অধিবৃত্তাংশ। অধিবৃত্তাংশ, ঠিক আছে। আর যেটা আমরা ছোট বৃত্তর অংশ পেলাম, ক্ষুদ্রতর যে বৃত্তাংশটি পেয়েছি সেটাকে উপবৃত্তাংশ বলবো। এটা হচ্ছে উপবৃত্তাংশ। এই অংশটা হচ্ছে উপবৃত্তাংশ আর এই অংশটা হচ্ছে অধিবৃত্তাংশ, এটা মনে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা জিনিসটা কি? ধরো একটি বৃত্ত আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে আমি একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তাহলে এইভাবে যদি তোমরা দুটো ব্যাসার্ধ টেনে নাও তাহলে দেখতে পাবে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা এ নাম দাও, এটা বি নাম দাও। তাহলে এখানে দেখো এই যে এ ও একটা ব্যাসার্ধ টেনেছি আর ও বি একটা ব্যাসার্ধ টেনেছি, আর এইখানে এ বি একটা বৃত্তচাপ আছে। তাহলে একটা বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ দ্বারা ধৃত যে অংশটা আমরা পাচ্ছি এইটাকে আমরা কি বলবো? বৃত্তকলা বলবো। তাহলে এখানেও দেখো, যদি ভালো করে দেখো দেখবে এই দিকেও একটা বড় বৃত্তচাপ কিন্তু রয়েছে, এই বৃত্তচাপটা, আর এখানেও দুটো ব্যাসার্ধ রয়েছে। তাহলে এইটাও একটা বৃত্তকলা এটা। তাহলে এখানেও এটা বড় বৃত্তকলা আর এটা ছোট বৃত্তকলা, ঠিক আছে। মানে এটা মাইনর, এটা মেজর সেক্টর, ঠিক আছে। তো ইংলিশ টার্মগুলো তোমাদের এখন মনে রাখতে দরকার নেই, এখানে বাংলা টার্মগুলোই মনে রাখবে। এটা বড় বৃত্তকলা, এটা ছোট বৃত্তকলা। অর্থাৎ বৃত্তকলার কনসেপ্টটা কি? দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ দ্বারা ধৃত যে অঞ্চলটা সেটাই আমরা বৃত্তকলা বলবো। আর একটা কি? এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত মানে ধরো একটা বৃত্ত আঁকলাম, এই কেন্দ্রটাকে নিয়ে একটা বৃত্ত এঁকেছি, ও কেন্দ্রীয় বিশিষ্ট একটা বৃত্ত। এবারে এইখানেই কম্পাসটাকে একটু ছোট করে নিয়ে আরেকটা বৃত্ত যদি করে দাও, কেন্দ্র ওইটাই রইল, আরেকটা যদি বৃত্ত করো, এইভাবে আমরা অসংখ্য বৃত্ত করতে পারি। দেখবে লক্ষ্য করে এই সব বৃত্তগুলোর কেন্দ্র হচ্ছে ও, খালি ব্যাসার্ধগুলো আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা এক কেন্দ্রীয় বৃত্ত বলি। আর সমান বা সর্বসম বৃত্ত কি? মানে পাশাপাশি ধরো এইটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, আবার একটা বৃত্ত করেছো তারও ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আবার একটা বৃত্ত করেছো তারও ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে এই তিনটে কি? এই তিনটে হচ্ছে সমান বৃত্ত, যেহেতু এদের ব্যাসার্ধগুলো সমান আছে তাহলে বৃত্তগুলো সেম সাইজেরই আছে, তাহলে এগুলো সমান বৃত্ত বা সর্বসম বৃত্ত এগুলোকে বলে, ঠিক আছে। এরপরে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেটা খুবই জরুরি এখানে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ ব্যাপারটা। তাহলে ধরো কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা হচ্ছে কেন্দ্র ও, আর এইখানে দুটো বিন্দু নিলাম, একটা এ একটা বি, এখানে একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, এখানে একটা ব্যাসার্ধ টেনে নিলাম। তাহলে দেখো এই যে চাপটা আছে এ বি, এখানে একটা নাম দিয়ে দাও এপিবি, এই যে চাপটা আছে এই চাপটার সামনে, মানে সামনে একদম সামনের দিকে যদি এখানে যদি চোখ রাখো তাহলে দেখতে পাবে এই কোণটাকে। হ্যাঁ, মানে সম্মুখে যে কোণটা তৈরি হবে কেন্দ্রকে নিয়ে, সেইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। খুব সহজভাবে মনে রাখবে যে চাপটাকে তোমরা বলবে ধরবে, সেই চাপের সামনে কেন্দ্রকে নিয়ে যে কোণটা দেখতে পাবে সেটাই হবে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তাহলে কেন্দ্রস্থ কোণ গঠন হতে গেলে কি হবে? চাপ, আরেকটা সহজ উপায় হচ্ছে এই চাপটার প্রান্ত বিন্দু দুটো, মানে শেষ বিন্দু দুটো খেয়াল করবে। ধরো এপিবি এই চাপটা আমি নিয়েছি, তাহলে এই চাপটার এন্ড পয়েন্ট কোনটা? একটা এ আর একটা বি। তাহলে সব সময় দেখবে ওই শেষ বিন্দু দুটো থেকেই কিন্তু কেন্দ্র যুক্ত থাকবে। হ্যাঁ, যেমন এখানে এ থেকে ও আর বি থেকে ও যুক্ত করলে যে কোণটা তৈরি হবে সেটাই হবে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? বোঝাতে পারলাম? এরপরে দেখো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, অনেকে পরিধিস্থ কোণও বলে। তাহলে এই চাপটার উপরেই যদি আমরা পরিধিস্থ কোণটা দেখতে যাই তাহলে
আবার সেই শেষ বিন্দু দুটোই দেখবে এই চাপটার, একটা এ একটা বি। তাহলে এ থেকে এই পরিধির যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে এইখান থেকে আবার এই বি বিন্দুটাকে যোগ করবে যে কোনো জায়গায়। এই বিন্দুটা এখানেও হতে পারে, হ্যাঁ, এটা যদি সি নাম দিই, তাহলে এই যে এ থেকে পরিধিকে ছুঁয়ে আবার বিতে ফিরে আসছে, এইভাবে যদি মনে রাখো তাহলে এইখানে মানে এখানে যদি চোখ রাখো তাহলে এই কোণটাকে দেখতে পাবে। তাহলে এইটাই হচ্ছে পরিধির সঙ্গে আছে বলে পরিধিস্থ কোণ, বা এটাকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে পরিধিস্থ কোণ চেনার সহজ উপায় হচ্ছে যে বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ বলা জানতে চাইবে সেই বৃত্তচাপটার শেষ বিন্দু দুটো দেখবে, আর সেই শেষ বিন্দু থেকেই রশ্মি পরিধিকে টাচ করে আবার আরেকটা প্রান্ত বিন্দুতে ফিরে আসবে, একটা বিন্দু থেকে গিয়ে আরেকটাতে ফিরে আসবে। তাহলে যে কোণটা দেখতে পাবে সেই কোণটাই হবে পরিধিস্থ কোণ। আর তাহলে একই চাপের উপরে কিন্তু অসংখ্য পরিধিস্থ কোণ থাকতে পারে। যেমন যদি এখানে একটা বিন্দু নাও, এখানে একটা যদি বিন্দু নাও ডি, তাহলে এ থেকে ডিতে যাবে, আবার ডি থেকে ফিরে আসবে বিতে, তাহলে এইটা হয়ে যাবে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই কোণগুলোকে পরিধির সঙ্গে যে কোণগুলো থাকবে চাপটার উপরে সেগুলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রর সঙ্গে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস তোমাদের জানা হয়ে গেল। এরপরে তোমাদের কোষে দেখি 3.1-এর অঙ্কগুলো দেখা যাক কী আছে। এখানে দেখো কোষে দেখি 3.1-এ এখানে দেখো বলা আছে যে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত সেটা লিখি। তাহলে এখানে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে চাপটা ব্যাসার্ধটা গুলো চিহ্নিত করতে বলেছে। বৃত্তাংশটা কি বলা আছে? পি এ কিউ, মানে পি এ কিউ এই অবধি, মানে পি থেকে ঘুরে এই অবধি এই বড় বৃত্তাংশটার কথা বলা হচ্ছে। তাহলে এই বৃত্তাংশের মধ্যে কি কি ব্যাসার্ধগুলো আছে? ব্যাসার্ধ মানে কি বললাম? কেন্দ্র থেকে পরিধি অবধি যে কোনো লাইনকে আমরা ব্যাসার্ধ বলবো। তাহলে এখানে দেখো ও পি একটা, ও এ একটা, ও সি একটা, আর ও কিউ একটা। তাহলে আমাদের এই কটি ব্যাসার্ধ তোমরা লিখে নেবে এখানটায়, আমি আর লিখছি না, তোমরা এখানে লিখে নেবে ও পি, ও এ, ও সি এবং ও কিউ, এই কটি ব্যাসার্ধ এখানে আছে। ওকে, এরপরে দেখো 2-এর দাগের নিচের বক্সে বুঝে লিখি, মানে শূন্য স্থানগুলোতে আমাদেরকে বুঝে বুঝে অ্যান্সারগুলো দিতে হবে। দেখো এখানে 1-এর দাগে বলা আছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। তাহলে একটি বৃত্ত কি বললাম প্রথমে? এই যে বৃত্তটা এখানে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু, মানে ছোট 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 অসংখ্য বিন্দুকে তুমি যদি একটা লাইন দিয়ে যোগ করো তাহলেই বৃত্তটা তৈরি হবে। তাহলে এখানে কি হবে? অসংখ্য বিন্দু আছে। তারপরে 2 নম্বরে বলা আছে বৃত্তের বৃহত্তম জ্যা ড্যাশ। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা আমি একটু আগেই বললাম, এটা যদি ব্যাসার্ধ হয়, এদিকেও যদি একটা ব্যাসার্ধ টেনে নাও তাহলে এই গোটাটাই কি হবে? ব্যাস। আর এই ব্যাসটাই কিন্তু একটা জ্যা, মানে এই বাকি সব জ্যাগুলো কিন্তু ছোট হবে, বৃত্তের সব থেকে বড় জ্যা হচ্ছে এই ব্যাসটা। তাহলে এখানে কি বলবে? বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তারপরে 3 নম্বরে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি অংশে বিভক্ত করে। তাহলে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে কি করবে? দুটি অংশে বিভক্ত করে, মানে যেখানেই জ্যাটা টানো, যদি ধরো এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে যদি একটা জ্যা টেনে দাও তাহলে এই জ্যাটা কি করলো? এই বৃত্তটাকে দুটো অংশে, এই একটা উপরের অংশ ছোট অংশ, আর এইটা একটা, এই গোটা অংশটা হচ্ছে বড় অংশ। তাহলে জ্যা কি করে? একটা বৃত্তকে দুটো অংশে বিভক্ত করে। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা হবে বৃত্তাংশে বিভক্ত করে। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে, এখানে লিখে নেবে। তারপরে এখানে দেখো বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস মানে এখানে যদি ধরো এদিকে একটা ব্যাস করলে, এদিকে একটা ব্যাস করলে, এখানে একটা ব্যাস করলে, এখানে একটা ব্যাস করলে, মানে ব্যাস হতে গেলেই সেটা কেন্দ্র দিয়ে পাস করতে হবে লাইনটা। তার মানে কি বৃত্তের যতই ব্যাস টানো না কেন সকল ব্যাস কী হবে? বৃত্তের কেন্দ্রগামী হবে, মানে কেন্দ্র দিয়ে পাস করবে। তাহলে এখানটায় কি হবে? বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। হ্যাঁ, তারপরে পরের দাগেরটা দেখো দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। তার মানে কি দুটো বৃত্তাংশ যদি সমান হয়, এখানে আমি কি বললাম? একটা জ্যা বৃত্তকে দুটো
বৃত্তাংশে ভাগ করছে, একটা ছোট একটা বড়। কেন হচ্ছে? কারণ এই জ্যাটা একটু উপরের দিক করে আছে। তাহলে জ্যাটা যদি একদম মাঝ বরাবর থাকে তাহলে যে দুটো বৃত্তাংশ পাবো, মানে উপরেরটা আর নিচেরটা, হ্যাঁ, তাহলে এই দুটো বৃত্তাংশ কিন্তু সমান হবে। তাহলে এখানে কি বৃত্তের এই ওই দুটি বৃত্তাংশ সমান হলে, মানে এই বৃত্তাংশটা আর এই বৃত্তাংশটা যদি সমান হয় তাহলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য, মানে এই বৃত্তাংশটার বৃত্তচাপ এটা হচ্ছে বৃত্তচাপ, আর এই বৃত্তাংশটার বৃত্তচাপ হবে এইটা। তাহলে এই দুটোর মাপও সমান হবে। তাহলে এইখানে কি হবে? শূন্যস্থানটাই সমান হবে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট বলা আছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ। এখানটা ব্যাসার্ধ হবে, আমি একটু আগেই ছবি দিয়ে বোঝালাম যে এটা ধরো কেন্দ্র, এই যে পি ও আর ও কিউ যোগ করেছি, তাহলে আমাদের এই যে পি ও কিউ এই টোটাল এই অংশটা হচ্ছে বৃত্তকলা। হ্যাঁ, তাহলে বৃত্তকলা তৈরি হতে গেলে কি কি দরকার হচ্ছে? দুটো ব্যাসার্ধ দরকার হচ্ছে আর একটা বৃত্তচাপ দরকার হচ্ছে। তাহলে এখানে কি হবে? দুটি ব্যাসার্ধ। তারপরের দাগেরটা দেখো, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়। সে তো হবেই। ধরো এই একটা বৃত্ত রয়েছে, তাহলে বৃত্তের বাইরের কোনো বিন্দু, এইখানে যদি একটা বিন্দু নিয়ে নিই, তাহলে এই কেন্দ্র থেকে যদি এই বিন্দুটাকে যোগ করি, তাহলে এই কেন্দ্র থেকে এই অবধি কি পরিধি অবধি ব্যাসার্ধ হয়ে গেল। আর এই বাইরের অবধি যদি টানো তাহলে এই ব্যাসার্ধ থেকে এই লাইনটা তো বড় হচ্ছেই, সেই জন্য এখানে উত্তরটা হবে বড় হবে। তারপর দেখো এখানে বলেছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ এগুলো সব চিহ্নিত করতে হবে। এগুলো সব আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা কি করবে? আমি এখানে পেন দিয়েই আঁকছি, তোমরা একটা যে কোনো মাপের ব্যাসার্ধ কম্পাসের সাহায্যে আঁকবে, দিয়ে এই চিহ্নিত করে দেবে। এটা হচ্ছে কেন্দ্র, নাম দিয়ে দেবে এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ও হচ্ছে কেন্দ্র। তারপরে এখানে একটা চাপ নিয়ে নাও, একটা জ্যা টেনে নাও, এটার নাম দিয়ে দাও সিডি। হ্যাঁ, তাহলে এখানটায় বলবে যে সিডি হচ্ছে জ্যা, যে কোনো জ্যা এটা একটা। তারপরে এইটা এইখান থেকে টেনে নাও, এটা কেন্দ্র ও আছে, এটা এ দিয়ে দাও। তাহলে এই ও থেকে পরিধি অবধি, কেন্দ্র থেকে পরিধি অবধি এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ এখানটায় লিখবে ব্যাসার্ধ। তারপরে এখানে ব্যাসার্ধ কিন্তু অনেকগুলোই তুমি দেখাতে পারো, যে এটাও ব্যাসার্ধ হবে, এটাও ব্যাসার্ধ হবে, এখানে অনেক হবে, একটা যে কোনো দেখিয়ে দিলেই হলো। তাহলে ও এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর কি দেখাতে বলেছে? বৃত্তের ব্যাস দেখাতে বলেছে। তাহলে এই ও এটাকে অপোজিট সাইডে এরকম বাড়িয়ে দাও, এটা নাম দিয়ে দাও বি। তাহলে এই এ বিটা কি হলো? বৃত্তের ব্যাস। তাহলে এ বিটা হবে ব্যাস। আর উপচাপ, তাহলে এখানে উপচাপ কোনটা? ধরে নাও এখানে দুটো বিন্দু নিলাম, এটার নাম দিয়ে দাও এক্স, এটার নাম দিয়ে দাও ওয়াই। তাহলে এটা কি হচ্ছে? যেটা তোমাদের এইখান থেকে এইটুকু যদি বলো, তাহলে এটা হবে তোমাদের উপচাপ। হ্যাঁ, তাহলে এখানটায় কি লিখবে? এখানে এক্স ওয়াই। হ্যাঁ, এটা হবে উপচাপ। হ্যাঁ, এটা হচ্ছে উপচাপ। আর অধিচাপ কোনটা হবে? এই বড়টা। এই ছোটটা উপচাপ হলে এই যে বাকিটা, মানে একটা বৃত্তের দুটো কাট যদি করে দাও, এখান থেকে যদি একটা খণ্ড কেটে নাও, তাহলে ছোটটা হচ্ছে উপচাপ হয়ে গেল। তাহলে বাকিটা মানে একদম এক্স থেকে শুরু করে এই গোটাটাই এটা কি হবে? এটা অধিচাপ, বড়টা। তাহলে এখানে একটা নাম দিয়ে দাও পি। এতগুলো নাম লেখার দরকার নেই, তোমরা বলবে এক্স পি ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে লিখবে এক্স পি ওয়াই, এটা হচ্ছে অধিচাপ। ঠিক আছে, তাহলে এই সব নির্দেশ করে দেওয়া হলো। এবারে সত্য মিথ্যাগুলো দেখো।
সত্য মিথ্যাগুলো তোমরা সব লিখে নেবে। তাহলে এখানে প্রথমটা কি বলা আছে, বৃত্ত একটি সমতলিক চিত্র। তাহলে বৃত্ত অবশ্যই একটি সমতলিক চিত্র, এখানটায় সত্য হবে। তারপরে বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র। হ্যাঁ, তাহলে বৃত্তাংশ কি সমতলিক ক্ষেত্র, অবশ্যই এটাও সত্য। তারপর বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, অবশ্যই, মানে এগুলো সবই একটা সমতলের মধ্যেই যেহেতু আঁকা আছে, এগুলো একটা অঞ্চলকেই বোঝাচ্ছে, সেই জন্য বৃত্তকলাও একটা সমতলিক ক্ষেত্র, এটাও সত্য। তারপরে দেখো জ্যা একটি সরল রেখাংশ, অবশ্যই জ্যা একটি সরল রেখাংশ, মানে একটু আগেই দেখলে কোনটা জ্যা, এই সিডিটা হচ্ছে একটা জ্যা হলো। বৃত্তের যে কোনো উপরের যে কোনো দুটো বিন্দুকে সরলরেখা টেনে যোগ করলেই সেটাকে জ্যা বলে। তাহলে এখানে কি বলা আছে, জ্যা একটি সরল রেখাংশ, অবশ্যই, তাহলে এটি সত্য। তারপরে দেখো চাপ একটি সরল রেখাংশ, এইটা কিন্তু মিথ্যা হবে। তার কারণ কি, চাপ কোনটা, চাপ একটা বক্ররেখা। এই যে পি বি কিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পি বি কিউ, এটা কি, এটা একটা বক্ররেখা, এটা সরল রেখা নয়। তাহলে চাপ একটি সরল রেখাংশ, এটা কিন্তু ভুল, মিথ্যা। তারপর কি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটাও মিথ্যা। একটু আগে, কারণ এইখানে যদি একটা নির্দিষ্ট বিন্দু এইটা নিলাম, একে ধরো 5 সেমি ব্যাসার্ধ নিলে এখানে কম্পাসটা বসিয়ে একটা বৃত্ত আঁকলে, আবার 3 সেমি ব্যাসার্ধ নিলে এখানেই কম্পাসটা বসিয়ে যদি আঁকো, আবার 2 সেমি ব্যাসার্ধ যদি নাও এখানেই কম্পাসটা বসিয়ে যদি আঁকো, তাহলে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আমরা কিন্তু আঁকতে পারবো ব্যাসার্ধগুলো পাল্টে পাল্টে। হ্যাঁ, তাহলে এখানে বলা আছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, সেই জন্য এটা মিথ্যা। তাহলে এখানটায় কি হবে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা যায়, এটা মিথ্যা। আচ্ছা, এটা বলা হলো না। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, সসীম সংখ্যক, তার মানে কি, তার মানে ওই জ্যাগুলোর একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা অবশ্যই মিথ্যা। তার কারণ কি, এখানে দেখো এই যে জ্যাগুলো তোমরা টেনেছো, এইগুলো এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা, মানে এখানে তো অসংখ্য জ্যা তোমরা টানতে পারো না। তাহলে একটি বৃত্তে সসীম সংখ্যক মানে গোনা যাবে, যেগুলো কাউন্ট করা যাবে, কিন্তু এখানে তা নয়, আমরা অসীম সংখ্যক জ্যা টানতে পারি। হ্যাঁ, তাহলে এটি হবে মিথ্যা। একই দৈর্ঘ্যের জ্যা কিন্তু আমরা অনেকগুলোই টানতে পারি, তাহলে এটি হবে, এটিও হলো মিথ্যা। আচ্ছা, এরপরে লাস্টেরটা দেখো, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই এটা সত্য। কারণ এখানে সর্বসম বৃত্ত বলার সময় আমি কি বললাম, যে এখানে ধরো 5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত করেছো, আবার 5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত করেছো, আবার 5 সেমি নিয়ে একটা বৃত্ত করেছো, এইভাবে যতগুলোই বৃত্ত তুমি করো একই ব্যাসার্ধ নিয়ে, এই সব বৃত্তের মাপগুলো কিন্তু সাইজ শেপগুলো একই আসবে, সেই জন্য এটাও সত্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে 3 পয়েন্ট কোষে দেখি 3.2 আলোচনা করা হবে। ভালো থেকো।